আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি। তোমাদের এত ভালোবাসা পাবো আমি সত্যি কল্পনা করতে পারিনি। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ। সত্যি তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। আমার তরফ থেকে তোমাদের জন্য সবসময় ভালোবাসা থাকবে। আমি বলেছিলাম নেক্সট আরও কিছু আপুদের নাম বলবো। তো সবার প্রথমেই একটা আপুর নাম নিচ্ছি, রাত্রি আপু। আপুটা 4-5 দিন ধরে আমার গল্প শুনতে পারেনি। তো তারপর নাকি শুনছে, তার কাছে নাকি এর জন্য অনেক ভালো লাগছে। তা আপু আসলে তোমাদের এরকম কমেন্টগুলো পেলে না আমার সত্যি অনেক ভালো লাগে, যে তোমরা আমার গল্পের জন্য মানে পাগল হয়ে থাকো। আসলে কি আমার গল্পগুলো তোমাদের কাছে এত ভালো লাগে? জানি না, হয়তো বা লাগে, বাট তোমাদের ভালো লাগাটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ রাত্রি আপু, এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আজকেও আমি চাঁদ আপুর নাম নিলাম, কারণ চাঁদ আপু তো আমাকে পুরো পাগল করে দিচ্ছে। মানে কমেন্টস করে এত ভালোবাসা দিচ্ছে। আপুর ভালোবাসা পেয়ে আমি তো পুরো পাগল হয়ে যাব। সত্যি আপু তুমি অনেক ভালো, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। আরেকটা আপু হচ্ছে তাবাসসুম আয়রা। এই আপুটা বলেছিল আপুটার নাম নেওয়ার জন্য। আর আপুটাও খুব সুন্দর করে কমেন্ট করে। থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে কমেন্টস করার জন্য। এভাবেই পাশে থেকো। আরও অনেক আপু আছে, আসলে আপুদের নাম বলে শেষ করা যাবে না। আমার এত প্রিয় আপুদের নাম বলতে গেলে তো আমাকে মানে এক্সট্রা করে ভিডিও বানাতে হবে। এত প্রিয় আপুরা আছে, নামগুলো আমি একটা পর্বে বলবো। তো আজকে আর বলতেছি না। তো চলো আমরা গল্পে চলে যাচ্ছি। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব 32। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। সমুদ্রের কোল ঘেঁষে সূর্য ডুবেছে। এই তো কিছুক্ষণ হলো। প্রকৃতির এই অদ্বিতীয় সূর্যোদয় ব্যগ্র লোচনে উপভোগ করছে ওরা। পিউয়ের নেত্র পল্লবেই পড়ছিল না। প্রথম দিকে সূর্য ডুবছে না কেন সেই নিয়েই বিরক্ত হলেও ধীরে নিজেই তলিয়ে গেল মন হারিয়াতে। সে চুপ রইল। পুষ্প মুগ্ধ হয়ে আওড়ালো, ওয়াও কি সুন্দর। এরপর চারিধায় ঘিরে অন্ধকার নামলো। বিচেও যেন হুড় করে বাড়ছিল লোক। বাড়তে থাকলো অসংখ্য ভ্যানের ভিড়। ধূসর আর কিছুতেই ওদের রাখবে না এখানে। বলল, ঘুরেছি অনেক, এবার চল। পুষ্প আরও থাকতে চেয়েছিল। সমুদ্রের নামা হলো না আজ। আস্তে বিকেল হওয়ায় ইকবাল নামতে দেয়নি ঠান্ডা লাগবে বলে। কিন্তু কড়া কণ্ঠের কাছে তার আবদার যে আর টিকবে না সে জানে। ঠোঁট উল্টে চুপ করে থাকলো। 4 জন গাড়িতে উঠল। ধূসর সবাইকে শুধালো, খেয়ে যাবি? না, খাবার নিয়ে যাব। ইকবাল বলল, খেয়ে যাই। পুষ্প স্থায়ী দিল। ধূসর আর চোখে তাকাতেই পিউ অবিলম্বে মাথা নিচু করে ফেলল। পুষ্প বুঝতে পেরে জিজ্ঞেস করলো, কিরে, এখানে খাবি না হোটেলে যাবি? সে সময় নিয়ে জানালো সবাই যা বলবে। ধূসর বাইরে ফিরে ফিরল। কক্সবাজার আগেও এসেছে সে। পার্টি অফিস থেকে প্রতি বছর আয়োজিত বনভোজনের তাগিদে একবার ঘুরেছিল এখানে। ইকবালেরও তাই। ওই জন্য কানাকানি মোটামুটি পরিচিত ওদের। জায়গার বলে দেওয়া নাম অনুযায়ী চালক গাড়ি থামালেন। একটা তকতকে সুশোভিত রেস্তোরাঁয় ঢুকলো ওরা। অথচ এখানেও ভিড়। টেবিল খালি নেই বলতে গেলে। একজন ওয়েটার এগিয়ে গেলেন ওদের দিকে। বসার জায়গা দিতে না পেরে বিনস্র গলায় বললেন, স্যার একটু অপেক্ষা করুন, টেবিল এক্ষুনি খালি হবে। ধূসর মাথা নাড়ল। ওদের নিয়ে দাঁড়িয়ে থাকলো। পিউ কাচের দেয়ালের পাশে লাগানো টেবিলের গুলোর দিক চিকচিক নয়নে চেয়ে আছে। ভীষণ চাইছে এগুলো একটা খালি হোক, তবে ওখানে বসে সমুদ্র দেখবে আর খাবে। এর মাঝে এক বয়স্ক লোক হাতে ধুয়ে ফেরত এলেন। ওদের পাশ কাটিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে ধাক্কা দিলেন পিউকে। রোগাশোকা বেখেয়ালি থাকা মেয়েটা সেই ধাক্কায় পুষ্পর উপর হেলে পড়ল। রা না করে ঠোঁট উল্টে আবার সোজা হয়ে দাঁড়ালো। এত জায়গা থাকতে ওর গা ঘেঁষেই কেন পড়তে হলো? অথচ ধূসর ক্ষিপ্ত বাঘের ন্যায় ফিরল তার দিকে। ভীষণ ক্ষোভে চোখ দুটো জ্বলে উঠেছে। চেঁচিয়ে ডাকলো, এই দাঁড়া। চিৎকারে কেঁপে ওঠে পিউ পুষ্প, কিন্তু লোকটা শোনেনি। হেলে দুলে হেঁটে নিজের টেবিলের কাছে গিয়েছে সে। ইকবালের মেজাজও তেতেছে।
দুবোন ভীত চোখে একে অন্যকে দেখল। ধূসরের হাবভাব নিয়ে ভয় হচ্ছে, কিন্তু ইকবাল শান্ত পরিস্থিতি বোঝে। ধূসরকেও চেনে, ওকে থামাতে বলতে গেল। ধূসর এখানে এখন। সে শুনলে তো হনহন করে গিয়ে লোকটার কলার ধরে নিজের দিক ফেরালো। টেবিল থেকে টিস্যু তুলে হাত মুছছিলেন তিনি। বয়সে আজমলের ধারে কাছে হবেন। আকস্মিক ঘটনায় ভ্যাবাচ্যাকা খেলেন। টেবিলে বসা আরও দুজন ভদ্রলোক অবাক চোখে তাকালেন। লোকটা নিজের কলার ধরা ওর হাতের দিক চাইল একবার। ধূসর সোজাসাপটা শুধালো, তুই ওকে ধাক্কা দিলি কেন? এই শীতল সুরের প্রশ্ন রেস্তোরাঁর সব কানায় পৌঁছায়। সবার মনোযোগ নিক্ষেপ হয় এই দিকে। খাওয়া রেখে উৎসুক নজরে তাকিয়ে থাকলো সকলেই। ইকবাল গিয়ে ধূসরের পাশে দাঁড়ায়। লোকটি না জানার ভান করে বলল, কাকে? ধূসরের মেজাজ খারাপ হলো আরও। লাল চোখে চেয়ে বলল, নাটক করছিস? মেয়ে দেখলে ধাক্কা মারতে মন চায় মানে কি? আশ্চর্য! রাস্তায় চলতে গেলে একটু আধটু এমন ধাক্কা লাগতেই পারে, হয়তো তাই। আর আপনি তুই তাকারি করছেন কেন? এটা কেমন ভদ্রতা? গলার সুর উঁচু করলেন তিনি। ধূসরের মেজাজ আরও চটে গেল। পাল্টা চেঁচিয়ে বলল, বেশ করেছি, তুই ওকে ধাক্কা মারলি কোন সাহসে? কোনটা ইচ্ছে অনিচ্ছে আমি বুঝি না। অচেনা জায়গায় এমন দৃষ্টতায় ঘাবড়ে গেলেন উনি। ধরিয়ে নিলেন এই স্থানীয় ছেলে, না হলে বেড়াতে এসে ছেলে পেলে এমন ঝামেলায় জড়ায় না। সাথে দুটো বলিষ্ঠ যুবককে খেয়াল করে ভীত হলেন। ছোট করে বললেন, আমি দেখিনি। ধূসর তাও কলার ছাড়ল না। রেস্তোরাঁর কর্তৃপক্ষ লোকজন এসে কাছে দাঁড়িয়েছে। পিউকে আঙ্গুল দিয়ে দেখালো ধূসর। ভয়ে মেয়েটার মুখ শুকিয়ে গিয়েছে, ঢোক গিলছে বারবার। ধূসর লোকটাকে আদেশ দিল, সরি বলো কে। ভীষণ অপমানিত বোধ করলেন উনি। এরকম হবে জানলে ভুলেও এমন করতেন না, পাশই মারতেন না তিনি। ওনার সাথে আসা অফিস কলিগরা হাঁ করে চেয়ে আছেন। পুরো রেস্তোরাঁ দেখছে তাকে। মান-ইজ্জতটাই এরূপ ধ্বংসলীলা, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। চোখ নামাতেই ধূসর অধৈর্য হাতে কলার ঝাঁকালো, হুঙ্কার দিল, সরি বল। লোকটা সময় নিল, তবে আস্তে করে বলল, সরি। তখন হাত হুটালো ধূসর, দম ফেলল, তারপর গটগট করে চলে গেল পিউদের কাছে। খাবো না এখানে, চল, বলল। সাথে সাথে পিউর হাত টেনে নিজের কাছে নিয়ে এলো। তখন পুষ্পকে দেখে কাঁধ থেকে হাত সরিয়েছেন, অথচ এখন এই এত মানুষের মধ্যে ওকে নিজের সাথে পেঁচিয়ে হাঁটা ধরেছে। মেয়েটা দু চোখ ছাপানো বিস্ময় সমেত তার শক্ত চিবুকটা একযোগে দেখে যায়। বাকরুদ্ধ সে, হতবিম্বল। পিছনে হাঁটতে হাঁটতে ইকবাল পুষ্পকে হাই হুতাশ ভঙ্গিতে বলল, সাহস দেখেছ? বেটা আস্ত একটা জল্লাদ, ভয়ডর নেই। পুষ্প চাপা কণ্ঠে বলল, তুমি তো একটা ভীতু, ভেড়ার মতো ভাইয়ার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলে। ইকবাল বলল, কই পিছনে? আমি আমার বন্ধুর পাশেই ছিলাম। একটা ঝামেলা হলে প্রস্তুত ছিলাম, অ্যাকশন নেওয়ার ফোনও বের করে রেখেছিলাম, বুঝলে? পুষ্প তাও মুখ বাঁকালো, তারপর নিমিষেই হেসে বলল, ভাইয়া কত পজিটিভ দেখেছো? সামান্য একটু ধাক্কার কি রিয়েক্টটাই না করলো। বাব্বা, কত ভালোবাসেন আমার বোনটাকে। ধাক্কাটা সামান্য হলেও লোকটার ইচ্ছে করেই দেওয়ার খেপেছে বেশি। এইটুকু মেয়ে, মধ্যবয়সী একটা লোক, তাও অসভ্যতা করলো। ওর মেয়েই তো পিওর বয়সী হবে। এদের কি বিবেক জ্ঞান নেই? পৃথিবীতে সবাই কি এক হয়? যেমন ওদের মতো পুরুষ আছে, তেমন আমার বাবা, চাচ্চু আর তোমার আর ধূসর ভাইয়ের মতো আছে। আর আমি হচ্ছি সবচাইতেই লাকি, কারণ সব ভালো মানুষগুলোকে আল্লাহ আমার ঝুলিতেই ফেলেছেন। ইকবালের ঠোঁট দুদিকে আমোদে ভঙ্গিতে সরে গেল। এর মধ্যে ম্যানেজার লোকটি অনুনয় শুরু করলেন ধূসরকে। স্যার স্যার বলে কয়েকবার ডাকলেন। ও ফিরেও দেখল না। পিউকে সাথে জড়িয়ে লম্বা পায়ে বেরিয়ে গেল। মেয়েটা হিমশিম খেল সেই কদমে তাল মেলাতে। তাতে কি, ধূসর ভাইয়ার পায়ে গায়ে মিশে থাকাই সবচাইতে জরুরি এখন। রেস্তোরাঁর মানুষগুলো গোল গোল চোখে দেখে গেল শুধু। কানাঘুষাও বাদ রইল না। অত কিছুকে পেছনে রেখেই ধূসরদের গাড়ি হাওয়া হয়। মারিয়া আজ সাদেবকে ছাড়ল না, জোর করে ইনিয়ে বিনিয়ে বাড়িতে নিয়েছে। বিশেষ করে ইমোশনাল কথাবার্তা গলে গিয়েছে সাদেব। প্রথমে এসে কিছুতেই বাড়ির ভেতরে যাবে না, কিন্তু যখন মারিয়া মন খারাপ করে বলল, আমরা গরিব বলে যেতে চাইছিলেন না তাই না? প্রকাণ্ড অস্বস্তি হলো তার। সে তো এরকম কিছু ভাবেইনি।
সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে এসে বলল, চলুন। কলিং বেল শব্দ পেয়ে তড়িঘড়ি করে এগিয়ে গেলেন রোজিনা খাতুন। দরজা খুলে মেয়ের সাথে একটা অপরিচিত মুখ দেখে অপ্রস্তুত হলেন। উত্তর খুঁজতে মেয়ের দিক চাইলেন। মারিয়া প্রফুল্ল কণ্ঠে বলল, মা, উনি আমার বস সাদিফ। ওনার আরও একটা পরিচয় আছে, উনি ধূসর ভাইয়ের ভাই। সাদিফ সালাম দিল। রোজিনা উত্তর দিয়ে বিনীত কণ্ঠে বলল, আসুন আসুন, ভেতরে আসুন। সে ভেতরে এসে বলল, আন্টি, আমাকে তুমি করে বলবেন, আমি আপনার ছেলের মতো। রোজিনা আর সদারজর বিমুখ হলেন। মেয়ের দিক চাইতেই মারিয়া হাসলো, তারপর নিজেও হেসে বলল, ঠিক আছে, বসো বাবা, বসো। সাদিব বসলো। তাকে ভীষণ অপ্রতিভ লাগছে। কখনো এরকম মেয়েদের বাসায় যায়নি, কোনো মেয়ে ক্লাসমেটদের বাড়িতেও না। মারিয়াই প্রথম। সে দাঁড়িয়ে আছে দেখে রোজিনা বলল, তুই গিয়ে ফ্রেশ হ, আমি ওকে চা দিচ্ছি। মারিয়া তড়িঘড়ি করে কাঁধ ব্যাগ নামিয়ে বলল, না 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 মা, আমি দিচ্ছি। তারপর রান্নাঘরে ছুটে গেল। রোজিনাও পেছনে গেলেন। সাদিব বসে বসে আশেপাশে তাকালো। 3 কামরার ফ্ল্যাট, তবে খুব একটা বড় নয়। ছোটোখাটো ফ্রিজ, টেলিভিশন সবই আছে, কিন্তু পুরনো, বেশ আগে, তবে গোছালো পরিপাটি খুব। তারপর চোখ পড়ল দেয়ালে। মারিয়াদের ফ্যামিলি ফটো ঝোলানো সেখানে। রওনাক, তার বাবা, রোজিনা আর সে। রওনাককে দেখে অবাক হয় সাদিফ। ওকে সে চেনে, ধূসরের সাথে অনেকবার দেখেছিল। উনি তো মারা গিয়েছেন, তবে উনি মারিয়ার ভাই, সেজন্য মেয়েটা এই বয়সে চাকরি করছে। সাদিফ উঠে এলো, এগিয়ে গেল দেয়ালের কাছে। বহু আগের মারিয়া এখানে। বোঝাই যাচ্ছে তার শৈশবের ছবি এটি। পরনে ফ্রক, দুপাশে দুটো ঝুঁটি। কি শুকনো হাসির মধ্যে থেকে উকি দিচ্ছে পোকে খাওয়া দাঁত। সাদিফ হেসে ফেলল। এই অর্ধেক সাদা কালো দাঁতের মারিয়াকে দেখতে দারুণ লাগতো তার। সে চটপট পকেট থেকে ফোন বের করে ক্যামেরায় অন করলো। শুধু মারিয়াকে জুম করে টুক করে ছবিটা তুলে নিল ফ্রেমে। এর মাঝে ট্রেতে নাস্তা নিয়ে হাজির হলো মারিয়া। ওকে ছবির কাছে দেখে বলল, কি দেখছেন? সাদিপ নড়ে চড়ে তাকায়, ফোন পকেটে ভরে, দুষ্টুমি করে জানায়, আপনার পোকা আক্রান্ত দাঁত কপাটি দেখছিলাম আর কি। মারিয়ার হাসিটা কমে ঠোঁট চলে এলো উঁচুতে। ভীষণ দুঃখ নিয়ে বলল, আর বলবেন না, বাবার সাথে আমার এই একটা ছবি আছে, তাই জন্য ভাইয়া ওটাই বাঁধিয়েছিল, না হলে ওই দাঁত আমি কাউকেই দেখাতাম না। বলতে বলতে সে এসে ট্রে টেবিলে রাখলো। সোজা হয়ে দাঁড়াতেই দেখলো সাদিপ কাছে এসে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে। হঠাৎ এত কাছে দেখায় বক্ষ হেলে দুলে উঠল তার। এমন করে কি দেখছেন উনি? তখন সাদিপ বলল, এখন হাঁ করুন তো, আপনার পোকা খাওয়া দাঁতগুলো দেখা যায় কি না একবার চেক করি। মারিয়া ঠোঁট ফাঁকা হয়ে গেল। কিছু বলতে গিয়েও হেসে ফেলল। পাল্টা হাসলো সাদিফও। সে বলল, প্লিজ বসুন, চা ঠান্ডা হয়ে যাবে। সাদিফ ঘুরে এসে বসলো, চায়ের কাপ হাতে তুলে চুমুক দিয়ে বলল, বাহ, আপনার চায়ের হাত তো বেশ ভালো। প্রশংসা শুনে মারিয়া মাথা নামিয়ে সজ্জিত হাসে। চা শেষ করেই সাদিফ উঠে দাঁড়ায়। হাত ঘড়ি দেখে বলে, আজ আসি। রোজিনা বেরিয়ে এলেন শুনে, বললেন, সে কি বাবা, নাস্তা তো কিছুই খেলে না, সব পড়ে আছে। আর আর এখন যাবে কেন? রাতে খেয়ে যাও। না না আন্টি, আজ নয়, অন্য দিন, আজ তারা আছে। ঠিক আছে, আবার এসো কিন্তু। জি। সে দরজা অবধি যেতেই মারিয়া মিনমিন করে বলল, চলুন এগিয়ে দিই। সাদিপ মানা করেনি। সে সামনে এগোতেই মারিয়া পিছু নিল। নিশ্চুপভাবে দুজন গেটের কাছে আসে। মারিয়া গেটের লোহার আসলে দাঁড়ায়। তার দৃষ্টি কাতর। সাদিপ কয়েক পা গিয়ে থামলো, ঘুরে তাকালো। মিলন হলো এক জোড়া আকুল আর এক জোড়া দ্বিধাযুক্ত চক্ষুর। মারিয়া মৃদু হাসলো, হাসি বিনিময় করে সেও। তারপর উঠে বসে বাইকে বলে, আসি। মারিয়া বলল, সাবধানে যাবেন। সাদিপ চলে গেল। সে দীর্ঘশ্বাস ফেলল। ঘরে ঢুকলো খুশি মনে। রোজিনা এত বাসন গুছিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন। ওকে দেখে থামলেন। মারিয়া এসে কাঠের সোফায় বসলো। তিনি বললেন, ছেলেটা কি ভদ্র নম্র, তাই না? হ্যাঁ মা। ধূসরের সাথে চেহারার একদমই মিল নেই, কত ফর্সা। আমি তো বিদেশিই ভেবেছিলাম। মারিয়া টি টেবিলে পা দুটো তুলে মাথা এলিয়ে দিল পেছনে, চোখ বুজে বলল, ধূসর ভাইয়ের যে পার্সোনালিটি, সেখানে অমন 10টা ফর্সা ছেলে মার খাবে, বুঝলে?
রোজিনা ঘাড় দোলালেন। তা ঠিক, ওরা না থাকলে আমাদের যে কি হতো। শেষে এসে কণ্ঠ ভারী হলো তার। মারিয়া প্রসঙ্গ পাল্টাতে বলল, এসব এখন ছাড়ো, আমাকে একটু চা এনে দাও না মা, মাথাটা ধরেছে। তিনি কপাল কুঁচকে বললেন, ওমা, এই না বসের জন্য নাস্তে নাস্তে চা বানালি, এখন আমাকে কেন বলছিস? তখন টায়ার্ড লাগেনি? মারিয়া চোখ বুজে রেখে হাসলো, বলল, ওসব বুঝবে না তুমি। আচমকা হাসি গায়েব হলো আবার। সাদিফের মনে অন্য কারো বাস ভাবতেই ভারী হয়ে উঠল। অতপর চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস নিল। মাকে বলল, যাও না, এনে দাও না। আরে আনছি আনছি। সাদিফ পুরো মনোযোগ দিয়ে বাইক চালাচ্ছে। 11টা পেরিয়ে যাওয়ার রাস্তাঘাট শুনশান হচ্ছে ধীরে ধীরে। শো শো শব্দের বাতাস এসে লাগছে গায়ে। হালকা ফেপে উঠেছে তার পরনের পাতলা শার্ট। এর মধ্যে হঠাৎ মারিয়ার কথাখানা বেজে ওঠে কানে, এই তিনটাকে মারলে আমি আপনাকে 300 টাকা দেব। বলার সময় তার মুখভঙ্গি মনে করে হেসে উঠল সাদিফ। সেই হাসি দীর্ঘ সময় লেগে থাকলো ওষ্ঠপটে। সহসা সচকিত খেয়াল করলো তার এখন একটুও মন খারাপ নেই। পিউ চলে যাওয়ার যতটা ছিল তার ছিটে ফোটাও এখন নেই। এই কারণ কি? মারিয়া? বাহ, জাদু জানে তো মেয়েটা। পিউ রুমে এলো। তাদের ঘুরতে ঘুরতে রাত নেমেছে। খাওয়া দাওয়া পাট চুকেছে বহু আগে। সে কক্ষে এসেই হাসলো, সেই পরিচিত লজ্জা রক্তিম হয়ে ওঠা ঝলমলে মুচকি হাসিটুকু। দুদিকের নরম গাল ফুলে উঠল উপরে। একটা মানুষের তাকে ধাক্কা দেওয়ার রেগে যাওয়া ধূসর ভাইয়ের চেহারা ভেবে হৃদয় পর ছেয়ে এলো ভালো লাগা, ভালোবাসা। তারপর ওর বলা কথাটা, রোমান্টিক হলে সুস্থ থাকবি, বারবার মনে পড়ছিল। এই যে এখন যেন স্পষ্ট শুনছে কানে, নিরন্তর বাজছে কর্ণ পৃষ্ঠের আশেপাশে। পিও মিনমিন করেই বলল, একবার রোমান্টিক হয়ে না হয় আমাকে অসুস্থই বানালেন ধূসর ভাই। আপনার প্রেমে পড়ে আমার হৃদয় পিণ্ডের 4টে প্রকণ্ঠ এমনিতেই সুস্থ নেই। তারপর ফোন নিয়ে বারান্দায় এলো। হোম স্ক্রিনে ধূসর এর তার যুগল ছবিটি সেভ করা। পিউ সেই ছবিতে তুখোর যত্নে হাত বোলায়। লক খুলে গ্যালারিতে গিয়ে ধূসরের একার ছবি বের করে তৃষ্ণা মেটাতে চেয়ে রইল কিং কতক্ষণ। আচমকা অধর নাড়িয়ে গিয়ে উঠল, এই তুমি যতক্ষণ থাকবে কাছে, এই দেহে ততক্ষণ প্রাণটা আছে, আমার প্রাণটা আছে। পিউ রেলিং ধরে মুক্ত তারাভরা আকাশ পানে চায়। নক্ষত্রের ঝলসে ওঠা রূপ দেখে মন আরও ফুরফুরে হয়। ফের দুপাশে দুলতে দুলতে গান ধরে, আমি যে তোমারই প্রেমেতে পড়েছি, আমি যে প্রেমেরই মরণে মরেছি, তোমারই ভাবনায় একাকে ভেসেছি, তোমারই কাছে তো এসেছি। জেনে নাও ও প্রিয়, বুঝে নাও আমিও তোমাকেই মনে প্রাণে ভালোবেসেছি। গানের মধ্যে কোনো পুরুষালী অবয়ব পেছনে এসে দাঁড়ালো। সেই ছায়া ভেসে উঠল বারান্দার দেয়ালে। পরপর দুটো বলিষ্ঠ হাত তাকে মাঝে রেখে দুপাশ থেকে আঁকড়ে ধরল হঠাৎ। আকস্মিক স্পর্শ, চেনা সুবাস নাকে যেতেই পিউর বক্ষস্থল থমকায়। কণ্ঠস্বরে কেঁপে ওঠে। গান থামে সহসা। স্ফূর্ত অধরে ভূমিকম্পর নামে একবার ফিরে যাওয়া প্রয়াস চালায়। পিউর হাঁটু টলে ওঠে, শরীরের ঝাঁকুনি প্রবল। ধূসরের অতুষ্ণ শ্বাস বৈশাখের তাণ্ডবের ন্যায় প্রক্ষোভে হয় গালে। ঠান্ডা থুতনি লেগে আসে কাঁধে। পিউয়ের ভেতর তোলপাড় শুরু হলো। ধূসর ভাই কি এবার সত্যি রোমান্টিক হওয়ার প্রতিযোগিতায় নামলেন? তার গতরের ঘূর্ণিঝড়ে ধূসরের কপালে ভাঁজ পড়ল। গাঢ়ভাবে সরল রেখায় ন্যায় স্পষ্ট ফুটে উঠল তারা। সেই ভাঁজ নিয়ে পিউর দিক ঘাড় বেঁকে দেখল একবার। তারপর বিরক্ত কণ্ঠেই বলল, আর একটু কাঁপলে এখান থেকে ফেলে দেব কিন্তু। হুমকি শুনে পিউ ভয় পায়, অথচ কম্পন থামে না। ওরা কি তার মতো বাধ্য? ধূসর সেকেন্ড খানেক দেখে গেল, শেষে বিদিষ্ট ব্যর্থ হয়ে ছিঁড়িয়ে দিল। সরে এলো দূরত্বে, গম্ভীর সুরেই বলল, ঘুমিয়ে পড়। তারপর বেরিয়ে যায়। পিউ আহত নজরে চেয়ে রইল সেই যাওয়ার দিকে। পিউয়ের কিছুই ভালো লাগছে না, নিজের উপর বিরক্ত খুব। ধূসর এইভাবে ছেড়ে যাওয়ায় খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। একবার গিয়ে সরি বললে হতো না?
সাথে বলবে আপনি এখন থেকে কাছে এলেও কাঁদবো না ধূসর ভাই। বিশ্বাস না হলে ধরে দেখুন। তারপর নিজেই জিভ কাটলো। বিষয়টা কেমন দেখায় না? বেশরমের মতো হয়ে যাবে কাজটা, কিন্তু ও নিজের রাগ করলেন। এতক্ষণে হইচই মেজাজখানা অনিমেষেই হারিয়ে ফেলল পিউ। মুখ ভার করে বসে রইল বিছানায়। কতক্ষণ পায়চারি করলো কামরা জুড়ে। না, কিছুতেই মন ভালো হবে না আজ। সে চটপটে কদমে পুষ্পদের ঘরের দিক রওনা করলো। ওদের দরজা খোলা, শুধু চাপানো। পিউ তাও কড়া নাড়ল, জানতে চাইল আসবো আপু। ভেতর থেকে জবাব এলো ততক্ষণে, আরে পিউ পিউ, এসো। ঘর ঘর তো তোমারও। পিউ হেসে ঢুকলো। পুষ্প পা ভাঁজ করে বসে সোফায়, ইকবাল তার পাশে। গা ঘেঁষে বসেছিল দুজনেই। পিউর গলা পেয়ে দূরত্ব বাড়িয়েছে। সে ঢুকতেই পুষ্পর নিজের পাশ দেখিয়ে বলল, আয় বস। পিউ বসেনি। সে ওদের রুম থেকে বারান্দার দিক চাইল। ধূসর ভাইয়ের ঘরটা ওদের পাশে, বারান্দাও একই সাথেই নিশ্চয়। ওনাকে কি দেখা যাবে? পিউ ব্যস্ত এগুলো সেই দিকে। ইকবাল শুধালো, কই যাচ্ছ? আপনাদের ঘরটা একটু দেখি। যেতে যেতে উত্তর দিল। ইকবাল হাসলো। বুঝেছে সে। পিউ বারান্দায় এসেছে, একদম কোণায় গিয়ে দাঁড়ায়। ডান পাশের ঘরটা ধূসরের, আলো জ্বলছে ভেতরে। পিউ কয়েক মিনিট অপেক্ষা করে যদি সে আসে এখানে, কিন্তু এলো না। উল্টে বন্ধ হলো বাতি। পিওর অপেক্ষায় উত্তেজনা নিভে গেল। মন খারাপ করে রুমে আসতেই দেখলো পুষ্প ইকবাল ফিসফিস করে কথা বলছে। ওকে দেখে সহসা থামলো সে আলাপ। দুজনেই গাল ভরে মেকি হাসলো। পিও এতে সন্দেহী চোখে চাইলো। প্রশ্ন করে, কি বলেছিলে তোমরা? ইকবাল আমতামতা শুরু করে। পুষ্প ওকে থামিয়ে দিয়ে বলল, তোকে বলবো কেন? বললে কি হয়? পুষ্প দুষ্টুমি করেই বলল, এসব হলো নবদম্পতির কথা, এগুলো ছোটদের শুনতে নেই। পিউ মুখ বাঁকায়, কপট রাগ দেখিয়ে বলে, থাক, শুনলাম না। তারপর আরেকবার বারান্দায় পানে চায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা থাকো তোমরা, আমি আসি। ইকবাল বলল, সে কি, এলেই তো এখন, বসো না, গল্প করি। পিউ মুখ কালো রেখেই বলল, ঘুম পাচ্ছে খুব ভাইয়া, গল্প কাল করব কেমন। তারপর গুটি গুটি পায়ে ঘর ছাড়লো। ইকবাল শুধালো, ও কি রাগ করলো মাইলা? পুষ্প নিশ্চিন্ত কণ্ঠে জানালো, আরে না, আমার বোনের উপর ঢিলে রাগ নেই। সাদি ফ্রেশ হয়ে বের হলো কেবল। জবা বেগমের মধ্যেই খাবার রেখে গিয়েছেন ঘরে। সে আসার সময়ই বলে এসেছিল দিয়ে যেতে। সাদি মাথা মুছে এসি কমালো, ফ্যান ছাড়লো। কাউচে বসে টি টেবিল থেকে খাবার নিয়ে খেতে বসলো। ভাত মেখে মুখে দিতে গিয়ে মনে পড়ল পিউর কথা। আজ সারাদিন ওকে দেখেনি। খেয়েছে ও? বাড়িতে এসে শুনেছে ওরা বিকেলেই পৌঁছেছিল। পিউ কেমন আছে কয়েক ঘন্টা, একটু মনে পড়েছে ওকে। ওর স্নিগ্ধ আনন্দ চোখে আসতেই সাদিব খাবার রেখে উঠে যায়। ফোন এনে জায়গায় বসে কল দিল পিউকে। পিউ পাশ ফিরে শুয়ে আছে, ঠোঁট উল্টে কোলবালিশের ফিতে টানছে। ফোন সাইলেন্ট করা। সাদিফের কলে স্ক্রিন জ্বলে উঠল শুধু। তবে সেই আলো তার মন খারাপের কাছে বিশেষ সুবিধে করতে পারেনি। বেজে বেজে কেটে গেল। সাদিফ আবার দিল, ধরল না পিউ। সাদিফ বেশ কয়েকবার টানা কল দিয়ে থামলো। এতবার তো কল দিতে হয় না ওকে। সব ঠিকঠাক আছে তো? সে গুরুতর ভঙ্গিতে অনেক কিছুই ভাবে। তারপর ব্যস্ত হাতে ফোন করে পুষ্পকে। এই ইকবাল, ফোন বাজছে আমার, সরো। ইকবাল সরল না, বরং কাঁধে ঘনিষ্ঠভাবে মুখ গুজে বলল, ঘুমাও, ধরতে হবে না। জরুরি ফোন হলে তাও না। পুষ্প বিরক্ত কণ্ঠে বলল, তোমার মতো একটা হাতে আমার গায়ে হাত পা তুলে দিলে আমি নিঃশ্বাস নিতে পারি ইকবাল? একটু মায়া করো। ইকবাল চোখ বুজে রেখে বলল, এত কষ্ট ফল তুমি মাইলাভ। আমার যদি আরও চারটে হাত পা থাকতো, আমি তো সেটা দিয়েও তোমায় অজগরের মতো পেঁচিয়ে রাখতাম। হ্যাঁ, তারপর গেলে খেতে নিশ্চয়ই। ছি ছি, মেয়েটা কী সব বাজে কথা বলে। পুষ্পর দীর্ঘশ্বাস ফেলল। এদিকে রিংটনের লাগাতার সুরে তার মাথা ধরেছে। সাদিব ওর সাড়া না পেয়ে চিন্তায় পড়েছে আরও। যতক্ষণ না ধরলে থামবে না হয়তো। পুষ্প ভাবুক কণ্ঠে বলল, এতবার ফোন দিচ্ছে কে? বাড়িতে কিছু হয়নি তো? এই পিউ তো একা ঘুমিয়েছে, ও ঠিক আছে? ইকবাল সচেতন হয়, এমনি সরে যায়। পুষ্প চটপট উঠে ফোন হাতে নিয়ে দেখে সাদিফের নম্বর। তাও অবিলম্বে রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া, বাড়িতে সব ঠিক আছে তো? সাদিফ গলা ঝেড়ে বলল,
হ্যাঁ, সব ঠিক আছে। তোরা তোরা ঠিক আছিস তো? আমার তো আমরা তো ঠিক আছি। ঘুমিয়ে পড়েছিলি? না না, জেগেই ছিলাম। খেয়েছো তুমি? বাড়ির সবাই কি করছে? খেয়েছি। শুয়ে পড়েছে সবাই। তোরা খেয়েছিস? হ্যাঁ। সাদীপ একটু থামলো, শুধালো, পিউ কোথায়? কণ্ঠ অপ্রস্তুত শোনালো তার। পুষ্প সহজ গলায় বলল, ও তো রুমেই ঘুমোচ্ছে হয়তো। বলে গেল ঘুম পেয়েছে খুব। সাদীপ মনে মনে বলল, ও এই জন্যে মহারানী ফোন ধরছেন না। মুখে বলল, ও এনজয় করছিস কেমন? দারুণ, তুমি এলে আরো মজা হতো। ইকবাল ফিস ফিস করে বলল, মোটেই না। তখন ধূসর পিউর প্রেম করতে পারতই না একরকম। পুষ্প চোখ রাঙিয়ে থামতে বোঝালো। সাদীপ শোনেনি, হাসলো সে। তার চিন্তা শেষ, বলল, আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়, শুভরাত্রি। আচ্ছা ভাইয়া, শুভরাত্রি। পুষ্প লাইন কাটতেই ইকবাল বলল, সাদীপকে একটা বিয়ে করিয়ে দেওয়া দরকার। বেচারা সিঙ্গেল বলে রাত বিরেতে কাপলদের ফোন করে। তারপর চট করে পুষ্পকে শুয়ে দিয়ে আধশোয়া হলো ওর উপর। পুষ্প ভড়কেছে প্রথমে, তারপর হেসে ফেলল। ইকবালের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, পাগল। সে নির্দ্বিধায় জানালো, তোমার জন্য। প্রিয় এপাশ ওপাশ করছে সারাদিন, মরার মতো ঘুমিয়ে এখন আর ঘুমই আসছে না। আবার ধূসর ভাইয়ের শোকে মনটা তো পুড়ছেই। কি সুন্দর মেঘনা চাইতেই বৃষ্টি এসে ধরা দিয়েছিল হাতে। মনের মধ্যে থাকা অন্তর মিজ সূর্যটা লাফিয়ে উঠেছিল অস্থরে। প্রথমবার ধূসর ভাই নিজে থেকে এসে জড়িয়ে ধরলেন। আর সে পিউ রাগে দুঃখে কেঁদে ফেললেন না শুধু, তবে আফসোসে বুক জ্বলছে এখন। নিজেকে কষে কিছু চড় থাপ্পড় মারতে পারলে শান্তি পেত। চারদিকে তখন শুনশান গভীর রাত, সাগরের অল্প স্বল্প গর্জন আসছে কানে। এর মধ্যেই বাইরে থেকে দলীয় কুকুরের ঘেউ ঘেউ শব্দ এলো। পরপরে এলো দূর থেকে শিয়ালের ডাক। দুই তার সুরের মিশ্রণ শুনতেই পিউ চোখ প্রকট করল। কক্সবাজারে কি শিয়ালও ঘুরতে এসেছে? দিনের বেলায় কোথায় ছিল ওরা? ঝাউবনে? শব্দ ক্রমে ক্রমেই বাড়ছে। নিস্তব্ধ রাত আর নীরব কামরায় অমন ডাক ভুতুড়ের সিনেমার কথা মনে করে দিল। পিউ ভয়ে ভয়ে থাই গ্লাস দিয়ে বাইরে তাকালো। বিদ্যুৎ বেগে আবার দৃষ্টি ফেরালো। মনে হচ্ছে কাঁচ ফেটে উড়ে আসবে ওরা, তাকে ছিঁড়ে খুঁড়ে কলিজাটা বের করে খাবে। পিউয়ের ঘাম ছুটল। অনুভব হয় অশরীরই হাঁটছে ঘরে। সে তড়াক করে উঠে বসে, ত্রস্ত হাতে আলো জ্বালায়। পরিপাটি রুমটাকে আবিষ্কার করলো শিয়ালের গর্তরূপে। যেন পাল ধরে ওয়াশরুমে ছেড়ে বেরিয়ে আসবে ওরা। বাড়িতে তো একাই শোয়। একটু ভয় লাগে না? এখন এত ভয় লাগছে কেন তবে? অবশ্য এই ঘরে ওই বাড়িতে তো জন্ম থেকেই দেখেছে। আর সেখানে এই জায়গা সম্পূর্ণ নতুন। শিয়ালের ডাক একটু পরপর থামলেও কুকুরের গুলো বিশ্রাম নেই, যেন ভীষণ চটেছে কারোর উপর। নিরন্তর উদ্যোগ শব্দে ঘেউ ঘেউ করছে। কোনোটা আবার সুর নিয়েই ডাকছে। পিওর আতঙ্কের হাত পা জমে জমে আসছে। না, এই ঘরে একা থাকা সম্ভব না ওর। সে ছটফটে পায়ে দরজা খুলল শব্দ করেই। তারপর ধূপধাপ করে দৌড়ে গেল সোজাসুজি পুষ্পর দরজায়। এসে ধাক্কা দিতে গিয়েও থামল। মাথায় এলো, পুষ্প তো একা নেই, ইকবালও আছে। এই মাঝরাতে ওদেরকে বিরক্ত করা ঠিক হবে না। পুষ্প তার নিজের বোন হলেও ইকবাল ভাই বিরক্ত হতেই পারেন। নতুন বিয়ে হয়েছে, সেখানে কিছু প্রাইভেসি দেওয়া উচিত। পিউ অসহায় হয়ে পড়ল। দুপাশে সারি সারি রুমের মাঝের সরু রাস্তাটায় অবলার মতো দাঁড়িয়ে থাকলো। দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে রইল। ভীষণ কান্না পাচ্ছে। মায়ের কথা খুব মনে পড়ছে। আচ্ছা, ধূসর ভাইয়ের কাছে যাবে একবার? তার মস্তিষ্কের ভাবনা মস্তিষ্কেই থাকলো। হ্যাঁ না উত্তর বের হওয়ার আগে কারো দরজা খট করেই খুলল। হঠাৎ শব্দে পিউ চমকে তাকায়। সেকেন্ডে পেটানো শরীরের অধিকারী ধূসর বেরিয়ে আসে। তার চোখে মুখে উৎকণ্ঠা। পিউয়ের দরজা খোলার শব্দ
পায়ের আওয়াজ কর্ণকুহর হতে এই আগমন। ওকে বাইরে থেকে দরজায় ধমকালো। কণ্ঠ শান্ত রেখেই বলল, এখানে কি করছিস? প্রিয় কথা বলল না, চুপচাপ চেয়ে রইল। ধূসরের মুখবিবর অশান্ত, উদ্গ্রীব। এই নিশ্চুপতার মাত্রা ছাড়ালো যে। অস্থির লচনে এক পলক দেখে এগিয়ে এলো, শুধালো, শরীর খারাপ লাগছে? পিউ চোখ নামিয়ে মাথা নাড়ল দুপাশে। তাহলে কি? পিউ ঢোক গিলে ছোট কণ্ঠে জানালো, ভয় লাগছে। ধূসর ভ্রু বাঁকায়, কিসের ভয়? পিউ থেমে থেমে বলল, ভূতের ভয় ভয়। তারপর তাকালো। ধূসরের ক্ষুদ্র শৈলপ্রান্ত বাঁকা দেখে উদ্বেগ নিয়ে বলল, কি জোরে জোরে শিয়াল ডাকছে, আবার কুকুরগুলো জুটেছে সঙ্গী। আমার মনে হচ্ছে ভূত আমার রুমের মধ্যে ঘুরছে, হাঁটছে। আমি ওখানে কিছুতেই শুতে পারবো না। দেখা গেল ঘুমিয়েছি, সকালে আর নিজেকে খুঁজেই পেলাম না। বলতে না বলতে ফের ডাক শোনা যায়। পিউ ভয়ার্ত গলায় বলল, ওই দেখুন, এখনো ডাকে। ধূসরের চেহারা অপরিবর্তিত। সেই বিরক্ত কিনা চোরা নেত্রে চেয়ে বোঝার চেষ্টা করলো পিউ। কিছু কিছুই না বুঝে আবার নিচে তাকালো, হাত কচকালো। ধূসর ছোট্ট শ্বাস ফেলে বলল, আমি সাথে যাচ্ছি, চল। ঘুমিয়ে পড়লে চলে আসবেন? পাহারা দিতে বলেছিস? পিউ জোরে জোরে মাথা নাড়ল, না না। তারপর মিনমিন করে বলল, আপনি চলে আসার পর যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, আবার ভয় লাগে, তখন আমি ভয় মরেই যাব। এই যাত্রায় ধূসরের অভিব্যক্তি বদলালো। মেঝের দিকে ভাবুক নজরে চেয়ে রইল, যেন সিদ্ধান্ত নিচ্ছে কত কিছু। একটু চুপ থেকেই বলল, আয়। বললে নিজের রুমে ঢুকলো। পিউ নিচের ঠোঁট চেপে ধরে চেয়ে রয়। ধূসর ভাই কি ওনার ঘরে যেতে বললেন? ভেবে ভেবে পা বাড়ালো। ভেতরে ঢুকতেই ধূসর বিছানা দেখিয়ে বলল, ঘুমিয়ে পড়। পিউ অবাক হয়ে বলল, এখানে? খাটের নিচে? পিউ থতমত খেয়ে বলল, না মানে তবে আপনি কোথায় শুবেন? ধূসর চোখ কুঁচকে তাকালো। এত কথা কিসের? ঘুমাতে হলে ঘুমা। পিউর মুখ অন্ধকার হয়ে গেল। ধূসর ভাই তাহলে সত্যিই রেগে আছেন? একবার হাঁ করে কিছু বলতে গিয়েও বলল না, উল্টো রেগে গেল। ধূসর ভাই কোথায় শুবেন? অনুচিন্তাতে মাথা খারাপ হয়ে গেল পিউর। ধমক খেয়ে কথা বাড়ালো না, মনোদ্বিধা নিয়ে বিছানায় উঠল। বালিশে মাথা রেখে উপাস ফিরে শুলো। টের পেল ধূসর দরজা খুলছে। সে ত্রস্ত এপাশ ফিরে বলল, কোথায় যাচ্ছেন? আরে আসছি। পিউয়ের ঘরের দরজা হাঁ করেই খোলা ছিল। ধূসর লক লাগিয়ে ফিরে এলো। পিউ উঠে বসে পড়েছে এর মধ্যে। ধূসর বলল, ভয় নেই, ঘুমা। বলতে বলতে নিজে টান টান হয়ে শুলো ডিভানে। মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল। পিউ আস্তে ধীরে শোয়। বেশ কিছুক্ষণ পর ধূসরের দিক ফিরেই তাকায়, বালিশে দুহাত লাগিয়ে গাল ছোঁয়ায় সেখানে। ধূসরের চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে। পিউ সেই সুযোগে লুফে নিল, মনের সম্পূর্ণ যোগ দিয়ে নিরীক্ষণ করলো তাকে। দুই ঠোঁট ভরে এলো হাস্য জোয়ারে। ধূসরের ভ্রু গভীর, নেত্র পাতলা, ঠোঁট গালগুলা অভঙ্গুর চিবুক, তার ফেপে ওঠা দুই পেশি এক নিবিষ্টেই অবলোকন করলো। কত সুন্দর তার ধূসর ভাই। আর এই সুন্দর মানুষটা শুধুই ওর। সে যখন মুগ্ধতায় বিভোর, বিমোহিত, ভুলে গিয়েছে সব। ধূসর আচমকা গম্ভীর সুরে বলল, এভাবে তাকিয়ে থাকবি না? পিউ ভ্যাবাচাকা খেয়ে নড়ে উঠল। ধূসর চোখ খোলেনি, মুখ ভঙ্গি স্বাভাবিক। তবুও পিউ ঘাবড়ে গেল। গরমের মধ্যেও তড়িঘড়ি করে কম্বল মুখে ঢেকে উপাস ফিরে ভান ধরল ঘুমানোর। অগাধ নিবিষ্ট ঘুমে মগ্ন পিউর মনে হলো কেউ তার দিকে চেয়ে আছে। চক্ষু পলবই নেই সেই অগাধ মানুষের। পলক ফেলছেই না। এত কি দেখে, কেই বা দেখে? পিউর ভ্রু এক জায়গায় গুছিয়ে এলো। বিরক্ত হলো, শান্তির নিদ্রায় ব্যাঘাত ঘটায়। তৎপর চোখ মেলতেই মুখের সামনে দৃশ্যমান হলো একটি তমাটে চেহারা। পিউর ভ্রু কুঞ্চন মিলিয়ে যায়, স্তব্ধ দুটো হরিণী দৃষ্টি। ধূসরকে এইভাবে চেয়ে থাকতে দেখে লজ্জায় আড়ষ্ট হলো পরপর। ধূসর কিছুই বলল না। পিউ হঠাৎ চোখ খোলায় অপ্রতিভ দেখালো না তাকে, বরং একই রকম ঝুঁকে রইল সে। ফ্যানের প্রবল হাওয়ায় প্রকাপে পিউর ললাটে এসে চুল পড়ে। ধূসর সে চুল সরিয়ে দিল সযত্নেই। পরপর দুই ঠোঁট নেড়ে জানালো, গুড মর্নিং। পিউ হাঁ করে তাকায়, ভীষণ অবাক সে। তারপর হাসতে যাবে এর আগেই ধূসর চোখ মুখ
পাথরের মতো শক্ত করে বলে, বেলা অবধি ঘুমানোর জন্য কেউ কক্সবাজারে আসে না। তৈরি হয়ে নিচে নাম, কুইক। পিউর হাসিটা ফুটতে না ফুটতেই উবে গেল। ধূসর লম্বা পায়ে ত্যাগ করলো কামরায়। সে ফটাফট উঠে বসে, ছড়ানো চুল গুছিয়ে নেমে দাঁড়ায়। টেবিলের উপর নিজের ফোন দেখে ধূসরের উপর খুশি হলো ফের। ও তো ভয়ের চোটে রুমে রেখে এসেছিল, উনি নিয়ে এসেছেন মনে করে। পিউ ফোন তুললো হাতে। তানহা এখানকার আপডেট চেয়ে চেয়ে পাগল করে দিচ্ছে, অথচ স্ক্রিনে সাদিফের এতগুলো কল দেখেই চোখ কপালে তুললো। তড়িঘড়ি করে ব্যাক করলো তৎক্ষণাৎ। পিউর নম্বর দেখে অধৈর্য হাতে রিসিভ করলো সাদিফ। ওপাশ থেকে ব্যস্ত সুর ভেসে এলো, ভাইয়া কল দিয়েছিলেন? আমি একদম দেখিনি। সকাল সকাল ঘুম ঘুম বাচ্চা কণ্ঠটা ভেতর নাড়িয়ে দিল ছেলেটার। দীর্ঘ হেসে বলল, সমস্যা নেই, কেমন আছিস? ভালো, আপনি? মনে মনে বলল, তোকে ছাড়া যেমন থাকা যায়। মুখে বলল, এই তো একই রকম। খেয়েছিস? না, সবে উঠলাম। আপনি কি অফিসে? না, বের হব, তৈরি হচ্ছিলাম। ভিডিও কল দেব? বাড়ির সবাইকে দেখতাম। সাদিফের হাসি বেড়ে আসে। ভেবে নিল বাড়ির সবাইকে নয়, পিউ হয়তো তাকিয়ে দেখবে, লজ্জায় বলছে না। বলল, আমি দিচ্ছি। পিউর সদ্য ঘুম ভাঙা চোখ মুখ দেখে সাদিফের বক্ষ শীতল হলো। চোখ জুড়ালো, থেমে থেমে যাওয়া কণ্ঠস্বরে কথাবার্তা চালায়। এরপর নিচে নামে। পিউ বাড়ির সবার সাথেই কথা বলল। দেখল রিক্ত রাদিফও বাদ নেই, শুধু বাবা চাচুরা অফিসে থাকায় কথা হয়নি। তবে বাড়ির সবার একটাই কথা, জলদি ঘোরাঘুরি শেষ করে আয়, তোদের ছাড়া ভালো লাগছে না। কথাটা যেই বলছে তাকে চমৎকার লাগছে সাদিফের। এই কথাখানা মুখ ফুটে সে বলতে পারে না, যাক কেউ তো তার হয়ে বলে দিচ্ছে। প্রখর তাপের মধ্যে দুপুর, ঘড়ির কাঁটায় টিকটিক করছে 1:30। অফিসের সবাই লাঞ্চ করতে ঝটপট উঠল। মারিয়া মনিটর বন্ধ করে ব্যাগের চেইন খুলল। মা টিফিন দিয়েছে ওকে, পরোটা আর ডিম পোচ হয়তো। খিদেও পেয়েছে বেশ। সে বাটি বের করতে গেল, এর মধ্যে সাদিপ এসে পাশে দাঁড়ায়। এই ম্যালেরিয়া, লাঞ্চ করবেন না? ত্রস্ত চিত্র তার। মারিয়া তাকালো, বাটিটা বাইরে না এনে ঢুকিয়ে রাখলো আবার। মিহি কণ্ঠেই বলল, না মানে হ্যাঁ। না মানে কি, চলুন একসাথে লাঞ্চ করি। মারিয়া চাইলো না বলবে, সাদিফের কাছাকাছি থাকা তার জন্য বিপজ্জনক। হৃদয় খুঁয়ে বসে এমনি বিপদে আছে। এই বিপদে আর কত বাড়াবে সে, অথচ তার ঠোঁট নেড়ে মানা করার সাধ্য হয় না, মন যে সায় দেয় না। তার দোনামোনা ভাবমূর্তি দেখে সাদিফ কপাল বেঁকে বলল, কি হলো, বসে আছেন কেন, চলুন চলুন। মারিয়ার কোনো জবাবই তোয়াক্কাই করল না, হাতটা অকপটে টেনে টুনে সাথে নিয়ে চলল। মারিয়া একটু অবাক হয়, হাতের দিকে চেয়ে বিস্ময়। পরপর ভাবে, সাদিপ তার মনের মানুষ হলেও সে তো ওই চোখে বন্ধু। হাত ধরা তাতে এমন কি? সাদিপ ক্যান্টিনে এসে থামলো, জিজ্ঞেস করলো, কি খাবেন? আপনি যা খাবেন তাই। আপনার কোনো পছন্দ নেই? মারিয়া মনে মনে বলল, আপনার পছন্দই আমার পছন্দ। মুখে কিছু না বলে মাথা নাড়ল দুদিকে। সাদিপ হাসল। ভা ভাত মাংস সহ কয়েক পদ ভর্তা করলো। পরিচ্ছন্ন টেবিলে বেছে বেছে বসলো। কথা চলল টুকটাক। তার মুখশ্রী জ্বলজ্বল করছে, যেন পূর্বাকাশে খুব ভোরে জেগে ওঠা শুকতারা। মারিয়া গভীর নজরে দেখল সেই মুখ। ওনাকে আজ একটু বেশি খুশি লাগছে না? ওয়েটার এসে খাবার দিয়ে গেলেন। এর মধ্যে গা থেকে ধোঁয়া ছাড়ছে সেসবে। সাদি প্রফুল্লের কণ্ঠে বলল, লুকিং ডিলিশিয়াস। তারপর খেতে শুরু করলো। কিন্তু মারিয়া তখনও চেয়ে। সাদিপ লোকমা তুলতে গিয়ে থামলো, তাকালো, ভ্রুকুচকি বলল, খাচ্ছেন না কেন? খাচ্ছি। তারপর মস্তর গতিতে হাত চালালো ভাতে। সাদিপের সাথে এক টেবিলে এর আগেও খেয়েছে সে, ও বাড়িতেই। কিন্তু আজ ব্যাপারটা আলাদা লাগছে খুব। লোকটা এত খুশি, অথচ তার মন অশান্ত কেন? কি কারণের? দুজনের খাওয়া শেষ হয়। সাদিপ ঠিক ঠোঁট মুছতে মুছতে প্রস্তাব রাখলো, কফি? মারিয়া মাথা নাড়ে, তাহলে চা? হ্যাঁ, তবে আমিও জানি। দুটো দুধ চা এলো, ওয়ান টাইম কাপে করে।
ওরা তখনই সেই টেবিলেই বসে। মারিয়া একটু চুপ থেকে বলল, ধূসর ভাইয়ারা কবে ফিরবেন? এই তো কদিন পরেই। ও। সাদিব কাপে চুমুক দিতে দিতে আনমনি বলল, পিউ বাড়িতে নেই, আজ 2 দিন হলো। কথাটা ধীরজ সুরে বললেও মারিয়া কানে ঠিক পৌঁছায়। সে কাপের চায়ের দিক চেয়ে হাসল, খুব সামান্য মৃদু হাসি। সাদিব খেয়াল করে বলল, হাসছেন যে? মারিয়া নিশ্চুপ। সেকেন্ড খানিক পরে পার করে সরাসরি তার চোখের দিকে চেয়ে শুধালো, আপনি পিউকে ভালোবাসেন তাই না? সাদিব চমকে উঠল। হতবিহ্বলতায় কিছুক্ষণ কথাই বলতে পারল না। তার লাল রঙা ঠোঁট নড়ছে, দু চোখ জুড়ে বেজায় রাজ্যের বিস্ময়। মারিয়া মুচকি হাসল, ভ্রু নাচিয়ে বলল, মিথ্যে বললাম? সাদিব বোকা বনে গিয়েছে। কেশে গলা পরিষ্কার করে ঠিকঠাক হলো এবার। মুখ খুলতে গেলেই সে হুঁশিয়ার করলো, ভালোবাসলে মিথ্যে বলতে নেই, স্বীকার করার মতো সৎসাহস রাখা উচিত বুকে। সাদিবের দৃষ্টি বদলায়, অস্বস্তি আর অপ্রস্তুত পাল্টে আসে স্বকীয়তার ভাবভাবে। শূদ্রের কণ্ঠে জানায়, হ্যাঁ বাসি। মারিয়া তৈরিই ছিল, জানতো এরকম কিছুই শুনবে, কিন্তু তাও বুকটা ভেঙে চুরমার হলো অকারণেই। নিজের সন্দেহের তার তীর ঠিক জায়গায় ছোড়ার জন্য গর্বে ফুলে না ওঠা বক্ষ 2 ভাগ হলো পলকে। খুব যতনে ভেতরের কষ্ট চেপে আপ্লুত হাসল সে। সাদিব আগ্রহ ভরে শুধালো, কিন্তু আপনি কি করে জানলেন? এই কথা কেউ জানে না, এমনকি পিউ তো জানে না। কে বলেছে তাহলে? কে বলবে? আন্দাজ করেছি। কি করে? পিওর দিকে আপনার তাকানো আর বদলে যাওয়া চাহনি দেখে। তাছাড়া আপনার চেহারাতে ভেসে ওঠে আপনি ওকে ভালোবাসেন। সাদিব হাসল, যেন উড়িয়ে দিল যুক্তি। বলল, ভেরি ফানি। আমি যথেষ্ট নিয়ন্ত্রণে থাকি, না হলে পিও এতদিনে বুঝতে পারতো নিশ্চয়। মারিয়া হাসি মোছেনি, ভীষণ গুছিয়ে সরাসরি বলল, হয়তো আমার মতো করে ওরা আপনাকে দেখে না। বলার সময় তার মুখভঙ্গি অদ্ভুত লাগে, হাসিটা কমে আসে। মারিয়া খেয়াল করতেই মেয়েকে উৎফুল্ল হয়ে বলল, তাহলে ঢিল আমি ঠিক জায়গায় ছুড়লাম মিস্টার সাদিফ। আমার এলেম আছে বলতে গেলে। তাই তো দেখছি। কবে থেকে ভালোবাসেন পিউকে? সাদিফ মনে করার ভঙ্গিতে বলল, সঠিক বলতে পারবো না, তবে যতটুকু মনে আছে বৃষ্টিতে সবাই মিলিয়ে ভিজছিলাম, বাজ পড়ার পিউ আঁকড়ে ধরেছিল আমায়। সেবার প্রথমবার কিছু অনুভব হয়, ভালো লাগতে শুরু করে। এরপর সময় গড়ালো ভালোবাসা। পিউকে জানাবেন না? উম, জানাবো। চাইছিলাম আগে আম্মুকে বলবো, সরাসরি বিয়ের প্রস্তাব দেব বড় চাচুর কাছে, কিন্তু মাঝে পুষ্পর সাথে বিয়ের চক্করে এলোমেলো হয়ে গেল সব প্ল্যান। তাই এখন ওকেই আগে জানাতে হবে। মারিয়ার গলার কাছে কান্নার দলা পাকিয়ে ঘুরছে, যেন এক্ষুনি শ্বাসনালী ছিদ্র করে বেরিয়ে আসবে। যাকে ভালোবাসে তার মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনতে কার ভালো লাগে? তারও লাগছে না, একটুও না। কষ্ট হচ্ছে, এক সমুদ্র সমান কষ্ট। সাদিপ হঠাৎ নিজে থেকে বলল, একটা সিক্রেট বলবো? আপনি তো আমার বন্ধু, সিক্রেট বলাই যায় তাই না? যদি মনে হয় আমি আপনার বিশ্বাসের যোগ্য তবেই। আচ্ছা, 1 সেকেন্ড। সাদিপ পকেট থেকে একটা ছোট বাক্স বের করলো, গাঢ় লাল রং তার। ঢাকনা খুলে মারিয়ার সামনে ঘুরিয়ে শুধালো, কেমন হয়েছে? সুন্দর। পিউর জন্য নিশ্চয়ই। সাদিপ অবাক কণ্ঠে বলল, আপনার আইকিউ তো সুপার। মারিয়া হাসে, টেনে হিঁচড়ে বের করা হাসি। সাদিপ বলল, আসলে কাল পিউর জন্মদিন, ভাবছি কালই ওকে এই আংটি দিয়ে মনের কথা জানাবো। মারিয়ার শ্বাস থামল, রক্তপ্রবাহ বন্ধ যেন। তবুও সহজ সুরেই বলল, কিন্তু ও তো ঢাকাতে নেই। জানি তো, তাই জন্য আজকে অফিসে আসার আগে বেরিয়ে কক্স ফ্লাইট ধরবো। 12টার আগে পৌঁছালেই হবে। সবার আগেই উইশ করব আমি। মারিয়া বুক হু হু করে কাঁদে। একটু থেমে শুধায়, পিউ অন্য কাউকে ভালোবাসে কিনা জানেন? কে? পিউ? না না, আমি 100% শিওর ও কাউকে ভালোবাসে না। এসব বোঝে কি না তারই ঠিক নেই। তার প্রত্যয় অটল, আত্মবিশ্বাসী কণ্ঠ। মারিয়া দীর্ঘশ্বাস ফেলল, ভাবল, আপনি কিছুই জানেন না।
পিওর আদ্যপ্রান্ত ঘিরে ধূসর ভাইয়ের নাম, সেখানে আপনার স্থান নেই একটুও না। মুখে মধুর হেসে জানালো, শুভকামনা রইল। পুষ্প ছুটতে ছুটতে রুমে এলো। ইকবাল শার্টের বোতাম আটকাতে গিয়ে এক দৌড়ে আসতে দেখে থমকালো। জিজ্ঞেস করার আগেই সে ঘন ঘন শ্বাস টেনে বলল, এই জানো জানো কি হয়েছে? ইকবাল দুপাশ ঘাড় নাড়ে কৌতূহলী সে। পুষ্প চোখ বড় বড় করে বলল, কাল কাল পিউ আর ধূসর ভাই এক ঘরে ঘুমিয়েছে। ইকবাল তাজ্জব বনে বলল, কি? হ্যাঁ, পিওর রুমে তালা ঝুলছে। আমি ওকে খুঁজছিলাম, ভাইয়ের রুমের দরজা খোলা ছিল, ভাবছিলাম উনি উঠেছেন। উকি দিতে দেখি পিউ ওনার বিছানায় গভীর ঘুমে তলিয়ে। একটু পর ধূসর ভাইকেও দেখলাম, যার জেল লাগাচ্ছিল চুলে। ইকবাল বিমূর্তায় পল্লব ঝাপটালো চোখের। কি বলছো? ধূসর তো এরকম নয়, এত ভালো ছেলে। পুষ্প ভ্রু বাঁকায়। তো আমি কখন বললাম ভাইয়া খারাপ? এই এক সেকেন্ড, তুমি কি মিন করছো ওরা এক ঘরে শুয়েছে বলে আমি ওসব ভাবছি? তাহলে? পুষ্প কটমট করে বলল, তোমার কি মাথায় ঘিলু নেই? আমি ওসব ভাববো কেন? আমি আমার ভাই বোনকে চিনি না? প্রিয় হয়তো রাতে ভয় পাচ্ছিল বা কোনো একটা কারণ হয়েছে বলেও ও ঘরেই ঘুমিয়েছে। তাহলে এভাবে হন্তদন্ত পায়ে এলে কেন মাই লাভ? এটাতে হেঁটে এসেও বলা যেত, তাই না? তুমি আসলে ঠিক কী মিন করছো নিজে বুঝছো তো? পুষ্প এই যাত্রায় নিভে গেল। মাথা চুলকিয়ে বোকা কণ্ঠে বলল, আসলে আমি যে কি বুঝলাম নিজেও জানি না। থাক, আমি যাচ্ছি, গিয়ে গুছিয়ে ব্যাপারটা দেখে আসছি। প্রতাপ সমেত ইকবাল হাঁটা ধরল। পেছনে পুষ্প বলল, বেশি গোছাতে গিয়ে ঘেঁটে দিও না আবার। আরে না না, আমি অত বেকুব নেই, চালাকও নই। ইকবাল ফিরে তাকালো, বউয়ের দিকে চাইলো ব্যর্থ চোখে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। পেছনে পুষ্প ঠোঁট চেপে হেসে ওঠে। ধূসরও বেরিয়েছে তখন। ইকবালের সাথে অমনি মুখোমুখি হলো। দুজন সেই মুহূর্তে থামে। ধূসরকে দেখতেই বলল, তোর কাছেই যাচ্ছিলাম, শোন। ইকবাল মাঝপথে বলল, কেন, হেল্প চাই? সাথে ভ্রু নাচাল সে। ধূসর বলল, হ্যাঁ ওই। সে আবার আমাকে দিয়ে বলল, কি লাগবে, পরামর্শ? সাথে দাঁত দেখিয়ে দুষ্টু হাসলো, যেই হাসিতে সন্দেহ জাগলো ধূসরের। ভ্রু গুটিয়ে বলল, কিসের পরামর্শ? সে সূচক শব্দ করে বলল, ধূসর আর নাটক করো না ভাইয়া, পর্দা ফাঁস হয়ে গিয়েছে। ধূসর শুরু করুণ চোখ, কিসের পর্দা? ইকবাল মেকি দীর্ঘশ্বাস ফেলে বলল, কে যেন আসতে চাইছিল না, বলছিল তোর মাথা খারাপ হয়ে গিয়েছে ইকবাল। একটা কিছু বলেই হলো, পিউ কি করে আসবে, এটসেট্রা এটসেট্রা। তো তো নিজে আসবি না, পিউকেও আনবি না, আর যেই দুজনেই এলি একদম এক ঘরে, বাচ্চা মেয়ে ধূসর। অ্যাটলিস্ট বিয়ে অবধি ওয়েট করতে পারতি। ধূসর হতভম্ব চোখে চেয়ে রইল কিছুক্ষণ, পরপর দাঁত খেঁচে বলল, টেনে এক চড় মারবো তার, সেটা কোথাকার। তোর আমাকে এমন মনে হয়? মনে হওয়ার কি আছে, সব তো সামনাসামনি দেখছি। দুধ কা দুধ, পানি পানি কা হয়ে গিয়েছে। সবসময় যেটা দেখি সেটা সত্যি হয় না, পিউ ভয় পাচ্ছিল বলেই। থামলো, বলল, কিন্তু তুই এসব আজে বাজে কথা কবে থেকে শিখেছিস? আমি তো জানতাম আমাকে তোর থেকে ভালো কেউ চেনে না। ইকবাল হেসে ফেলল এবার, কাঁধ ধরে বলল, মজা করছিলাম বন্ধু, ডোন্ট বি সিরিয়াস। ধূসরের মেজাজ খারাপ হলো, নাক মুখ ফুলিয়ে বলে, তুইও যেমন, তোর মজাও তেমন। হাতটা হাঁটিয়ে দিয়ে গজগজে রাগ সমেত হাঁটা দিতেই ইকবাল উদ্বেগ নিয়ে বলল, আরে আরে ধূসর, আমি মজা করছিলাম তো বন্ধু। এই শালা, শালা না, না সন্মন্দি, শোন না ভাই। ধূসর শুনলই না, চলে গেল। ইকবাল জিভ কেটে ব্যস্ত পায়ে পিছু নিল তার। এই রে, চেটে গেছে ছেলেটা, মজার ডোজ একটু বেশি হয়ে গেল না? পিউ তীক্ষ্ণ চোখে পুষ্প আর ইকবালকে লক্ষ্য করছে। এরা সেই গতকাল থেকে ফিস করে কথা বলছে। বলুক, ওটা সমস্যা না, কিন্তু তাকে দেখলে কুলুপ আটছে মুখে। কেন? ব্যাপারটা কি? এরকম করার কি আছে? যেন বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন দুজন, আর সে হলো শত্রুপক্ষের লোক। তাকে কিছু শোনানো পাপ, মহাপাপ। সে শুনতেও চায় না, দাঁড়িয়ে থাকলো দূরে। বেকুল চোখে একবার ধূসরকে খুঁজলো। সেই বিছানা ছাড়ার পর মানুষটাকে আর দেখেনি। কোথায় গেলেন উনি? সকাল থেকে তার সাথে একটাও কথা বলেনি, দুপুরে খাওয়ার সময়ও না। এমনকি সবার গ্লাসে পানি ঢেলে দিলেও তাকে দেয়নি। একবার ভুল করে চেয়েও দেখেনি ওকে। উনি কি কালকের ব্যাপার নিয়ে এখনও রেগে? পিওর মন ভারী হয়ে আসে, বিষণ্ণতা ছাপিয়ে আসে বুক।
নিজের উপর বিতৃষ্ণায় গলবিল তেতো লাগে। পণ করে আর কোনো দিন কাঁদবে না, কাঁদবেই না। এর মধ্যে ইকবাল কাছে এসে দাঁড়ালো, খুক খুক করে কেশে মনোযোগী উদ্ধার করলো। বলল, কি পিউ পিউ, একা একা দাঁড়িয়ে কি করছো? পিউ আঁখে জোড়া হদিস সম্মুখে বহাল রেখে শুধালো, আচ্ছা ধূসর ভাই কোথায় গেলেন? কাজে হয়তো। পিউ বিড়বিড় করে হতাশ কণ্ঠে বলল, এখানেও কাজ? ইকবাল খেয়াল করলো ওর চেহারায় সুখ সুখ ভাব বিলুপ্ত প্রায়। ঘুরতে এসে এমন হলে হবে? তার মানে ঘোরাতে সরাসরি প্রসঙ্গ তুললে সে। আচ্ছা পিউ, কাল তো তোমার জন্মদিন, ভাইয়ার থেকে গিফট নেবে না? পিউ তড়িৎ বেগে তাকায়, কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলল, আপনার মনে আছে? হ্যাঁ, আমার কেন, পুষ্পর আছে। পিউ হাসলো, ভেবেছিল কারোর মনে থাকবে না। বলল, আমি তো ভাবলাম কারোরই মনে থাকবে না। ইকবাল আকাশ থেকে পড়ার ভান করে বলল, কি বলছো, তোমার জন্মদিন আর আমি ভুলে যাব? এ হয়? তোমার একমাত্র দুলাভাই আমি, তুমি আমার একমাত্র শালিকা, ইহকালেও সম্ভবে? তারপর মাথায় হাত বুলিয়ে মোলায়েম সুরে শুধালো, বলো কি চাই? শাড়ি, মেকআপ, অন্য কিছু? এই তোমার না একটা ল্যাপটপের শখ, চাই সেটা? না না, আমার কিচ্ছু চাই না ভাইয়া। ইকবাল ভ্রু গোছায়, কেন, ভাইয়াকে নিজের ভাবো না? এ বাবা, ভাববো না কেন? আসলে আমার তো সবই আছে, আপনারও আছেন, আর কি চাই? বড়দের মতো কথা কেন? ছোট পিউ পিউ ছোট থাকবে সব সময়, বুঝলে? আচ্ছা এক সেকেন্ড, তোমার কোনো উইশ নেই যেটা ফুলফিল হলে তোমার মতো খুশি কেউ হবে না, এরকম কিছু? পিউ আনমনা হলো, সমুদ্রের জলের দিক চেয়ে উদাস সুরে বলল, আমার একটাই চাওয়া, ধূসর ভাইয়ের মুখে একবার ভালোবাসি শুনবো। হুঁশ ফিরেই লজ্জায় মাথা নামিয়ে নেয় সে। ইকবাল দাঁত বের করে হাসছে, যা দেখে লজ্জা দ্বিগুণ বাড়ল ওর। সে প্রমোদ কণ্ঠে বলল, বাব্বা কি প্রেম! আচ্ছা ধরো ধূসর ভালোবাসি বলল, কি করবে তাহলে? পিউ দুপাশে মাথা নেড়ে হাসে, ভাবে, আমি জানি পৃথিবী উল্টে গেলেও উনি কোনো দিনও বলবেন না। সাদিব অফিস শেষ করে সোজাসুজি এয়ারপোর্টে এলো, সমস্ত নিয়মকানুন শেষ করে নির্ধারিত বিমানের দিক এগোলো। তার 10 মিনিটের মাথায় আকাশে উড়ল তা। সারি সারি মেঘের দিক একবার দেখে সিটে মাথা এলিয়ে দিল। ক্লান্ত লাগছে, 9 ঘন্টা অফিসে করে এখন আবার এতটা পথের জার্নি। তখনই মানসপটে ভাসল পিওর সুশ্রী চেহারাখানি। অমনি শ্রান্তি উবে যায়, ঠোঁটে ফুটল স্মিত হাসি। বলল, আমি আসছি পিউ, তোর কাছে আসছি। তার মানে তুই আমার কথা রাখবি না ধূসর? ইকবালের কণ্ঠ যতখানি নরম, ধূসর ততটাই শক্ত গলায় বলল, না। পিউ খুব চাই তুই ওকে ভালোবাসি বল। ধূসর ক্লান্ত চোখে চেয়ে বলল, আমার দ্বারা এসব হবে না ইকবাল। কেন হবে না? হওয়ালি হবে, ভালোবাসিস না এমন তো নয়। তাহলে বলতে সমস্যা কোথায়? ধূসর পাল্টা যুক্তি দেখায়, ভালোবাসা মানিয়ে জাহির করে বলা নয়, নিজের মধ্যে রেখেও ভালোবাসা যায়। তাহলে তুই সত্যি বলবি না? বললাম তো না। ইকবাল মুখ কালো করে বলল, আমি পিউকে কত বড় মুখ করে বললাম, আমার সম্মানটা রাখবি না? ইকবাল, ডোন্ট বি আ চাউন্ট। সামান্য আমি পাশে গিয়ে দাঁড়ালেও। আর এইসব কথা আসছি বা কেন? পিউ নিজেও জানে আমি ওকে। দুটো কথাই অসমাপ্ত রেখে থেমে গেল। ইকবাল হেসে উঠে বলল, কি কথা, পাচ্ছিস না আর? পাবি কি করে, বলার কিছু থাকলে তো। ধূসর বিরক্ত হলো, চোখ মুখ গুটিয়ে বলল, যা মনে করিস তাই। ইকবাল রেগে যেতে যেতেও নিজেকে ঠান্ডা করে, বুঝলো ধূসরের সাথে চটপট দেখিয়ে লাভ নেই। তাই সে শান্ত গলায় বলল, আচ্ছা ওকে দিবি বলে যেটা কিনেছিস সেটা দিয়েই শুরু কর। ধূসর চুপ করে গেল, ভাবুক হলো তার মুখশ্রী, যেন সিদ্ধান্ত নিচ্ছে, জবাব দিচ্ছে না দেখে হাসি ফুটল ইকবালের। বড় আশা নিয়ে বলল, তাহলে শুভশ্রু শীঘ্রম। ধূসর নিশ্চুপ রইল খানিকক্ষণ, তারপর ঘাড় ফিরিয়ে ওর দিকেই তাকায়। চিকন উষ্টে ভেসে ওঠে দুর্বোধ্য দুষ্প্রাপ্য হাসি। ইকবাল এতেই অনুভব করে বিজয়ের রেশ ধরিয়ে নেয়। এইবার হয়তো পিউ তার বহু কাঙ্ক্ষিত কথাটি শুনবে। পিউ চুপচাপ বিছানায় পা গুছিয়ে বসে আছে। আচমকা বাইরে ধূসর আর ইকবালের কণ্ঠ শুনেই সচকিত হয়, ছুটে রুম থেকে বের হলো। তারপর ধূসর ইকবাল কথা বলতে বলতে যাচ্ছে, পিউ দরজা টানতেই ওরা তাকালো। ওকে দেখে ইকবাল হাসিল, সঙ্গে সঙ্গে মুখ ফেরালো ধূসর।
গটগট শব্দে এগিয়ে গেল তার লম্বা পা। পিউ আশাহতের ন্যায় চেয়ে রইল সেদিকে। মনের আনাচে কানাচে ঝড় তুফান ডুবিয়ে দিল সব। ইকবাল কাঁধ উঁচু করে আবার চলে গেল। পিওর চোখ ভিজে উঠে। ধূসর ভাই এত রেগে যাবেন? কথা বন্ধ করবেন, জানলে সে জীবনও অমন করতো না। সে ধীর পায়ে আবার বিছানায় এসে আধশোয়া হলো। এর মধ্যেই পুষ্প ঘরে ঢোকে, হাতে বড় বড় প্যাকেট বক্স। আবার তার মেকআপ বহন করা বাক্সটাও আছে। পিউ ওকে দেখে কান্নার সংবরণ করে, ঠিকঠাক হয়। পুষ্পর ঠোঁটে উপচানো হাসি, ঝলমলে মুখবিবর। সে সব জিনিসপত্র বিছানায় রাখে। এত কিছু দেখে পিউ অবাক হয়ে বলল, এসব কি? পুষ্প সে কথার জবাব দিল না। প্যাকেট বক্স খুলে বের করলো একটা কালো জামদানি। কি সুন্দর কারুকাজ। পাল্টা প্রশ্ন ছুড়ল, কেমন এটা? পিউ মাথা ঝাঁকায়, ভালো। কবে কিনেছিস? আগে তো দেখিনি। আজকে অনলাইন থেকে নিলাম। এক কাজ কর, ওয়াশরুমে গিয়ে পেটিকোট আর ব্লাউজ পরে আয়, আমি তোকে শাড়িটা পরিয়ে দিই। পিউ আশ্চর্য হয়ে বলল, আমি কেন শাড়ি পরবো? কোন সুখে? পার্টি আছে, আমাদের যেতে হবে সেখানে। এত কথা বলিস না ধূসর ভাই তাড়াতাড়ি তৈরি করতে হতে বলেছে আমাদের। তো অন্য কিছু পরি, শাড়ি কেন? আমার হাঁটতে কষ্ট হয়। বলতে বলতে চোখ নামালো সে। মনে পড়ল ধূসরের সেই স্টোরির লেখাগুলো। বুক ভারী হলো। যাক, আকর্ষণ পেতে সে শাড়ি পরতে মরিয়া, সে তো আজ ফিরেও দেখবে না। অভিমান করে আছে যে। আর এখন এত সাজে গুজে ইচ্ছেও নেই। পুষ্প বলল, পড়তে সমস্যা কি? আর হাঁটতে হবে না অত। গাড়িতে যাব, গাড়িতে আসবো। তুই শুধু পড়বি, ব্যাস। আমিও তো পড়ছি, তাই না? আমার এখন ভালো লাগছে না আপু, জোর করিস না তো। পুষ্প ধপ করে বিছানায় বসে পড়ল। বলল, ভালো, পড়তে হবে না। কত শখ করে আনলাম, আমার ইচ্ছে তো দামি নেই তোর কাছে। কে কে আমি, তাই না? বোনের থমথমে চেহারায় পিওর কোমল হৃদয়ে দাগ কাটে। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হেসে জানায়, আচ্ছা পড়ে আসছে। সে ওয়াশরুমে ঢুকতেই পুষ্প যুদ্ধে জয়ী হাসল। হাত উপরে নিচে ঝাঁকিয়ে বলল, ইয়াস। পুষ্প লাল টুকটুকে লিপস্টিক বের করতেই পিউ নাক সিটকে বলল, না না, এত কড়াটা না, হালকা পাতলা কিছু। সে চোখ পাকিয়ে বলল, চুপ। পিউ চেহারা উল্টায়। পুষ্প পাত্তাই দিল না। মন ভরে সাজিয়ে দিয়ে দম ফেলল। তারপর বোনের থুতনি ধরে বলল, মাশাল্লাহ, এটা আমার বোন না পরি? পিউ মুচকি হাসল। পুষ্প বলল, শাড়িটা তোর গায়ে এত মানিয়েছে। তারপর বিড়বিড় করল, ধূসর ভাইয়ের পছন্দ আছে। পিউ সেটুকু শোনেনি। সে নিশ্চুপ, হাত কোলের উপর রেখে সেদিকে চেয়ে এক ফাঁকে মুখ তুলে বলল, কখন যাব? 11:30। বেশি বাজে যে। এই তো, ওরা ডাকলেই। ওনারা কোথায়? নিচে। ঘড়িতে 11:50 ছাড়াতেই পুষ্পর ফোনে মেসেজ এলো, চলে এসো, এই দিকের কাজ শেষ। পুষ্প উঠে দাঁড়ালো চটপট। ব্যস্ত কণ্ঠে বলল, চল চল, ডাকছে। কখন ডাকলো? পরে শুনিস, আয়। পিউ যেতে যেতে আয়নায় একবার নজর বোলায়। ক্রিম রঙের মুখে কালো রং ফুটে ওঠা তাকে হুড়ের মতো লাগলো। তার কাছে কিছুই ঠেকল না। আপু যে কেন এত প্রশংসা করলো? পুষ্প এর মধ্যে ব্যতিব্যস্ত হয়ে তার হাত টেনে টুনে চলে। রুমে লক করে লিফটে উঠে বোতামে টিপতেই পিউ বলল, আমরা তো গ্রাউন্ড ফ্লোরে যাব, টপ ফ্লোরে কেন দিলি? কাজ আছে রুফটপে। পিউ আর কথা বাড়ালো না। মন ভালো না থাকলে জিভ নাড়াতেও কষ্ট। পুষ্প তাকে নিয়ে রুফটপে আসে। সেখানকার অন্ধকার তলিয়ে সে সাবধান করল, দেখে আছাড় খাস না আবার। পিউ কিছু বলল না। তার চোখে মুখে প্রগাঢ় জিজ্ঞাসা, এই অন্ধকার জায়গায় কিসের কাজ? আর সারা হোটেলে আলো জ্বলছে, এখানে কি হলো? কাল রাতেও তো এখানকার খাবার খেয়েছিল। কি আলো চকচকে ছিল জায়গাটা। পুষ্প আগে ভাগে হেঁটে গেল। পিউ এগুলো এগুলো পেছনে। তার গতি সুস্থির, তবে তিমিরের মাঝে কিছু দেখতে পাচ্ছে না। বোনকে ডাকবে, এর আগে চাঁদের জ্যোৎস্না আশেপাশে দোলা দালান কোঠার আলোতে যতটুকু স্পষ্ট হয়, তাতে দুটো পুরুষ অবয়ব চোখে লাগে। পিউ ভ্রু কুঁচকায়। বিলম্ব ব্যতীত বুঝে নেয় একটা ছায়া ধূসরের। অন্যটা তবে ইকবাল ভাই। ওনারা না নিচে। তখন পুষ্পর কণ্ঠ পাওয়া যায়, আই পিউ। পিউ মনে প্রশ্ন রেখে এগোলো। কাছাকাছি যেতে আচমকা জ্বলে উঠল লাইট। হঠাৎ অত আলো এসে ঠিকরে পড়ল মুখে।
চোখ ধাঁধিয়ে গেল পিউর। সহ্য করতে না পেরে কুঁচকে এলো চেহারা। হাত দিয়ে বাঁচানোর প্রচেষ্টা চালালো নিজেকে। টিপ টিপে নেত্রে তাকাতে ওরা হৈ হৈ করে টেনে টেনে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। পিউ চমকে উঠে। 12টা বেজে গিয়েছে। বিস্মিত আঁখিতে আশেপাশে চাইতেই ফাঁকা হয় ঠোঁট। গতকাল এখানটায় লোক গিজ গিজ করা জায়গা আজ শূন্য, কিন্তু সাজগোজ আর লাইটিং এর এক ফোঁটা কমতি নেই। তারপর ইকবালের সামনে গোলাকার টেবিলের মাঝ বরাবর রাখা বিশাল আকৃতির ভ্যানিলা কেক। কেকের উপরে বসানো এক ফুটফুটে গাউন পরিহিতা প্রিন্সেস। পিউ বিমূর্ত পল্লব ঝাপটালো কয়েকবার। তার জন্মদিনের জন্যই এত আয়োজন। পিউ সবটা দেখতে দেখতে বলল, এত কিছু করেছেন আপনারা? ইকবাল জানালো, ইয়েস ম্যাম, আপনার জন্য এই গোটা রুফটপ আজ বুকিং করা হয়েছে, বুঝলেন? পিউ কৃতজ্ঞ হাসল। বিস্ময়কর দৃষ্টি কমিয়ে চাইতেই চোখাচোখি হলো ধূসরের সাথে। পরনো কালো শার্ট, ছাইরঙা প্যান্ট তার। একভাবে এই দিকেই চেয়ে ওইভাবেই একবার তার আপাতমস্তক ঠান্ডা নজরে দেখল। খুরের মতো চাউনিতে মুগ্ধতার বান। সেই বানে এফোর ওফোর হয় পিউর ক্ষুদ্র দেহ। এমন মাদকের মতো তাকিয়ে থাকলে চলে? পিউ কোণঠায় নুয়ে পড়ে। ইকবাল অধৈর্য কণ্ঠে বলল, পিউ পিউ, 12টা বেজে এক দাঁড়িয়ে না থেকে কেক কাটো এসো। পিউ সহসা এগুলো। ইকবাল সরে তাকে জায়গা দিয়ে ধূসরের পাশে দাঁড়ানোর। পিউ ঝুঁকে ফু দিল মোমে। সেটা নিভতেই হাততালি পড়ল ইকবাল পুষ্পর। তারপর প্লাস্টিকের ছুরিটা হাতে নিতে উপর থেকে সেই হাত মুঠোর তুলে নিল ধূসর। শক্ত করে আঁকড়ে কেকে পোঁচ বসায়। পিউ পুরোটা সময় চেয়ে রয় তার দিকেই। শেষ দিকে ধূসর আর চোখে ফিরল। মিলে গেল একজোড়া সম্মোহীন দৃষ্টি। তন্মধ্যে হয় ধূসর ছোট্ট কেকের টুকরো ধরল তার মুখের সামনে। সে বিনা বাক্যে খেল। লজ্জা দ্বিধা কাটিয়ে এক টুকরো তার দিকেও ধরল। ধূসর তার দিকে চেয়ে এক হাতে কবজি আঁকড়ে সেটুকু খায়। পিওর চোখে ভাসে পুরনো চিরপুত্র। সেই প্রথম ধূসরকে ভাত খাইয়ে দেওয়ার মুহূর্তটা। এরপর বাকিদের কেক খাওয়ানোর শেষ। ইকবাল একটা র্যাপিং বক্স দিয়ে বলে, গিফট চাও না বলেছ, কিন্তু আমি তো কথা শুনবো না, তাই এটা আমার পক্ষ থেকে। পিউ হেসে গ্রহণ করে সেই উপহার। ভার দেখে আন্দাজ করল ইলেকট্রিক কিছু হবে। পুষ্প এইরকম র্যাপিং বক্স দিয়ে বলল, এটা ওর পক্ষ থেকে। তবে তার আকার ইকবালের চেয়ে ছোট। তারপর ধূসর দিক তাকালো পিউ। সে চুপচাপ দাঁড়িয়ে। ইকবাল মিটিমিটি হেসে বলল, ও বোধহয় গিফট কেনেনি। পিউ মনে মনে বলল, উনি তো আমার গিফট। মুখে বলল, গিফট না হলেও চলবে, আপনারাও যে কেন করলেন এসব? ইকবাল প্রসঙ্গ এড়িয়ে পুষ্পকে বলল, মাই লাভ, চলো আমরা নিচ থেকে খাবারগুলো নিয়ে আসি। সে বুঝতে না পেরে বলল, খাবার? ইকবাল চোখ টিপে ইশারা করে। পুষ্প সতর্ক কণ্ঠে বলে, ও হ্যাঁ হ্যাঁ চলো। পিউ তোরা দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। কোনো রূপ হুহা না শুনেই ত্রস্ত বেরিয়ে গেল দুজন। রুফটপের খোলা অঙ্গিনায় এক ঝাঁক আলো আর ধেয়ে আসা হাওয়ার মধ্যেই দাঁড়িয়ে থাকলো পিউ আর ধূসর। ইকবাল পুষ্প যায়নি। দুজন লুকিয়ে পড়ল আড়ালে। মাথা নামিয়ে উকি দিল ওরা কি করে দেখতে। পুষ্প ইতস্ত করে বলল, এভাবে দেখা কি ঠিক হবে? আমার না ভীষণ লজ্জা লাগছে। কেন? না মানে বড় ভাই আর ছোট বোনের প্রেম দেখবো এই জন্য। ইকবাল তার চুল গুছিয়ে দিয়ে চাপা কণ্ঠে বলল, ওরা যে তোমার ভাই বোন, ওসব মাথা থেকে ঝেড়ে ফেলো মাই লাভ। মনে করো ধূসর আমার বন্ধু আর পিউ ওর বউ। সেই হিসেবেও তোমার ভাবি, ওকে? পুষ্প অনীহ কণ্ঠে বলল, ধুর, তা আবার হয় নাকি? তাহলে চলো চলো যাই। ইকবাল হাত টানতেই পুষ্প আটকিয়ে মিনমিনিয়ে বলল। সাদীপ হন্তদন্ত হয়ে হোটেলে ঢুকলো। হাত ঘড়ির সময় দেখে চক্ষু চড়ক গাছ। 12টা পেরিয়েছে অনেকক্ষণ। এই রে, সবার আগে উইশ করা হলো না বোধ হয়। সে এক প্রকার হুড়মুড়িয়ে গিয়ে দাঁড়ালো রিসেপশনে। দায়িত্বরত ছেলেটিকে শুধালো, এক্সকিউজ মি, শিকদার ধূসর মাহাতাব নামে কেউ রুম নিয়েছেন এখানে? ছেলেটি কিছুক্ষণ শুকনোভাবে পর্যবেক্ষণ করলো ওকে। তারপর সোজাসুজি বলল, সরি স্যার, আমরা এইভাবে গেস্টদের
ডেটা বাইরের কাউকে দেই না। না না, আমি বাইরের লোক নই, আমি ওনার ছোট ভাই। আর সাথে যারা এসেছে ওরা আমার বোন আর দুলাভাই। আচ্ছা ওয়েট, বলে পকেট থেকে ফোন বের করলো সাদিক। গ্যালারি ঘেটে পুষ্পর বিয়েতে তোলা তাদের গ্রুপ ফটো মেলে ধরলো ওনার সামনে। চেনা চেনা মুখগুলো স্পষ্ট সেখানে। তিনি বিশ্বাস করলেন, এবার বললেন, হ্যাঁ স্যার নিয়েছেন। কত নম্বর রুম? 302, 303 আর 318, থার্ড ফ্লোর। তবে ওনাদের এখন রুমে পাবেন না। কেন, বেরিয়েছে? না, আসলে ওনাদের সাথে আসা একজন বার্থডে আজ, সেটা সেলিব্রেট করার জন্যই ওনারা পুরো রুফটর বুক করেছেন, এখন সেখানেই। সাদিপ অবাক হয়, তবে ছোট করে জানায়, ওকে থ্যাংক ইউ। তারপর হাওয়ার ব্যাগে ছুটলো। লিফটে উঠে ভাবলো একটা গোটা রুফটপ বুক করার বিষয় নিয়ে। এর মানে সবার মনে আছে পিওর জন্মদিন আজ, পালনও করেছে। তাহলে ওদের মধ্যে এই আংটি কিভাবে দেবে ওকে? তার হৃৎপিণ্ড লাফাচ্ছে, উত্তেজিত সে। পিউ জমে যাচ্ছে, তুষারের ন্যায় শীতল হচ্ছে শরীর। নার্ভাসনেস ভেতরটা টিপটিপ করছে কেমন। একবার চোখ তুলে ধূসরের দিক চাইলো। সে মানুষটা ধারালো চাউনি ওকে মাথা তুলে রাখার সাহস জোগাতে নারাজ। চটপট নামিয়ে নিল আবার। সেই ক্ষণে ধূসরের পদযুগল এগিয়ে আসে। পিউর হৃৎকম্পন জোরালো হয়। জোর করে শক্ত রাখলো নিজেকে, কিছুতেই কাঁদবে না, কাঁপবেও না একদম। ধূসর কাছে এসে থামলো। সাদা রঙের একটা ছোট্ট বক্স তার সামনে ধরে বলল, এটা তোর। ইকবাল টাস করে কপালে চড় বসালো। বিদ্বিষ্ট সুরে বলল, আরে বেটা, কেউ এইভাবে আংটি দেয়? হাঁটু মুড়ে দেবে না? আজব তো। পুষ্প বলল, আহা থামো, বিরক্ত করো না, দেখতে দাও। পিও চোখ উঠায়, বাকি গিফট টেবিলে রেখে আংটির বক্স ধীরে সুস্থে হাতে নেয়। ঢাকনা খুলতে উজ্জ্বল পাথর বসানো হীরের আংটিটা উকি দেয় সেথায়। পিও বিস্ময়ত হয়ে সেই আংটি দেখে গেল কয়েক বল। এটা কি ওর জন্য কিনেছে ধূসর ভাই? উষ্টপুটের আড়ালে ভালো ভালো লাগা গেঁথে আংটির বক্স হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল সে। ইচ্ছে করছে বুকের মধ্যেই ঢুকিয়ে রাখতে। ধূসর ঘাড় ডলল বাম হাতে, তাকে অপ্রস্তুত লাগছে। বারবার খড়খড়ে ঠোঁট ভেজাচ্ছে জিবে। তারপর পিউর দিক তাকালো, কেমন খ্যাক করে বলল, এটা কি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার জিনিস? এদিকে দে। পিউ ঘাবড়ে বিভ্রান্ত হয়ে এগিয়ে দিল। ধূসর ছৌ মেরে নিয়ে আংটি বের করে বক্স ফেলে দিল। দৈবাত্র আরও কাছ ঘেঁষে দাঁড়ালো। পিউর তুলতুলে হাতের নরম আঙ্গুলের মুঠোতে নিল। বিনা দ্বিধায় সরু অনামিকার প্রবেশ করালো নিজের প্রথম ভালোবাসার চিহ্ন। ইকবাল হতচেতন কণ্ঠে বলল, আরে বেটা, ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই আংটি পরালো দেখলে? পুষ্প চসূচক শব্দ করে বলল, উফ তুমি থামবে, তোমার জন্য আমি এনজয় করতে পারছি না। সাদিপ ছটপট পায়ে উপরে উঠল। যত এগোচ্ছে তার বক্ষ স্পন্দন বাড়ছে। হঠাৎ সিঁড়িঘরের চূড়ায় ইকবাল পুষ্পকে পেছন থেকে দেখে হাসি ভিড়ল ঠোঁটে। উচ্ছ্বসিত কদমে কয়েক কদম এগিয়ে ডাকতে গেল। এর আগেই চোখ পড়ল সম্মুখে। পিওর আঙ্গুলে ধূসরের আংটি পরানোর দৃশ্য তাকে থমকে রাখল ওখানেই। পিউ একবার আঙ্গুলের দিক দেখে ধূসরের চোখের দিক তাকায়। সময় নিয়ে অপেক্ষা করে, কিছু শুনতে চায়, অথচ মানুষটার রানেই। সে দাঁড়িয়ে আশপাশ দেখছে। পিউ খেচে অধৈর্য আকুল কণ্ঠে শুধালো, আর কিছু বলবেন না ধূসর ভাই? তার মনের মধ্যে নিরন্তর বাজছে, একবার, শুধু একবার ভালোবাসি বলুন না ধূসর ভাই, শুধু একবার। সাদিপের ঘেমে যাওয়া দেহ শীতল হয়ে এসেছে। অজানা আশঙ্কায় ধরপড় করছে ভেতরটা। সে বিম্রম সমেত দাঁড়িয়ে যখন সেই সময় ইকবালের ফিসফিসে সুর কানে আসে। সে চাপা কণ্ঠেই বলছে, বলে দে না ভালোবাসি, বল না হতচ্ছাড়া, আর কত অপেক্ষায় রাখবি মেয়েটাকে? সাকিব বাকরুদ্ধ, তার জিভ বিবশ, চোখ মুখ ফ্যাকাশে। ধূসর ভাই পিউকে ভালোবাসি বলবেন মানে? পিউর দৃষ্টিযুগল কাতর, তীর তীর করে অধর কাঁপছে, বক্র হচ্ছে বুক। একবার চাই ধূসর ভালোবাসি বলুক, আজ শুনলেই সে ধন্য, আর না হলেও চলবে। আচমকা ধূসর কোমর চেপে ধরল। অনুষ্ণ হাতের ছোঁয়ায় পিউ কেঁপে ওঠে। সে টেনে ওকে কাছে নেয়, মিশিয়ে ধরে বুকে। গরম নিঃশ্বাসের তোপে পিউ চোখ বুজে ফেলল।
এই দৃশ্যে ইকবাল পুষ্প ফিক করেই হাসে, অথচ সাদিফ কিং কর্তব্য বিমূঢ়, মস্তিষ্ক থিতিয়ে এসেছে তার। তাকা পিউ, নিখাত কণ্ঠে নিভু চোখে তাকালো পিউ। অক্ষিপট স্থির হলো দুজনের। ধূসর গলার সুর অপ্রতিভ রেখে বলল, বিয়ে করব তোকে, বউ হবি আমার। ইকবাল চোখ শৃঙ্গে উঠিয়ে বলল, ওরে শালা, ভালোবাসা টাসা বাদ, সোজা বিয়ে। পুষ্প স্প্রুত গলায় বলল, এই না হলে আমার ভাই। অথচ নিস্তব্ধ হয়ে পড়ল সাদিফ, রক্তশূন্য চেহারায় ওদের দিকে চেয়ে রইল। হতভম্ব তার পৃথিবী ঘুরছে, টলছে পা, যন্ত্রণায় ঘুরছে, উঠছে কলিজা। গোটা আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ছে মাথায়। পিও ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, কথা ফুটছে না, কণ্ঠরোধ। অবিশ্বাস ছুটছে দুই অক্ষিতে। কিছু সময় কাটল, ধূসরও তাকিয়ে। পিউয়ের এই স্বস্তির চমৎকৃত চক্ষুযুগল, এই হা হয়ে থাকা অন্তর্ভেদী শান্ত লোচনে পরখ করে সে। কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই সেখানে, যেন সময় দিচ্ছে ওকে। পিউ ধাতস্থ হতে পারে না, এত দ্রুত এই বিস্ময় সামলানোর যোগ্যতা তার হয়নি। তার দৃষ্টি একই রকম, শুধু অধরদ্বয় নড়তে দেখা যায়। অনুনয় করে, আরেকবার বলুন। ধূসর যেন বাধ্য আজ, বিলম্বহীন বলল, বউ বানাবো তোকে, শিকদার ধূসর মাহাতাবের বউ। শেষ করার আগেই পিউ বিদ্যুৎ বেগে আছড়ে পড়ল তার বুকের উপর। ইকবাল হাত তালি দিতে গিয়েও পারল না, লুকিয়ে আছে মনে করে। তবে পুষ্প সে একে অন্যকে আগলে ধরল খুশিতে। এক যুগ খরার পর হঠাৎ এক পশাল বর্ষার সুখ পেয়ে হু হু করে কেঁদে ওঠে পিউ। সে কান্না বাঁধ ভাঙ্গা, দু হাতে খামচে ধরে ধূসরের পিঠের শার্ট ভিজিয়ে দেয় বক্ষপট। অথচ হাসল ধূসর, এক পেশে হাসি, তার বাঁধন দৃঢ়। অমন আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখে মাথায় চুমু বসালো পিউর। সাদিফের থরথর করে পায়ের জমিনে কাঁপে, কাঁপে সমগ্র শরীর। চশমার কোনো ছুঁয়ে এক ফোঁটা উষ্ণ জল গালে এসে নামে। বুঝতে এক দণ্ড বাকি নেই, ধূসর পিউ একে অন্যকে মত্ত, আর ওদের মাঝে সে তৃতীয় ব্যক্তি, স্রেফ তৃতীয়।